সংস্কার নিয়ে যে সুপারিশমালা এর আলোকে বক্তব্য আপনাকে থামিয়ে দিয়ে আমি তাজ রহমানের কাছে ওই মর্মান্তিক ইস্যুতে আলোচনা করবার জন্য গিয়েছিলাম। আপনি এবার আপনার সংস্কার সুপারিশমালা নিয়ে যা বলতে চেয়েছিলেন। এই পর্যন্ত গভর্নমেন্টের পক্ষ থেকে 6টা কমিশনের প্রস্তাবনা দেওয়া হয়েছে আমাদের কাছে। মানে ওটা একটা বুকলেট নয়, কিন্তু ওই সাইক্রোসাইকেল বা টাইপ করে বড় বড় কিন্তু ভলিউম, যেটা একদম অরিজিনাল ডকুমেন্ট আছে, সেটা কোনো নাম্বার 1000 পৃষ্ঠা আছে, কোনো আবার সিনপসিস করেছে সারসংক্ষেপের মতো 250 পৃষ্ঠার মতো করেছে। তারপরে আবার যে স্প্রেডশিটটা করেছে, স্প্রেডশিট তো মানে ওই যে কী বলে HQ কী পদ্ধতি বলে ওইটা করেছে, কিন্তু ওইটাও আপনার মানে ইউ হ্যাভ টু রিড দি লাইনস অ্যান্ড বিটুইন দ্য লাইনস অলসো, না তারপরে আনসার করতে পারবেন না। ধরেন এরকম একটা জিনিস বলি, বাংলাদেশ কী রকম দেশ? আমরা আগে বলতাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এখন তো বলছি জনগণতন্ত্রী বাংলাদেশ। ইংরেজিটা আছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশের বাংলা এইটা জনগণতন্ত্রী বাংলাদেশ কি হয় জানি না, তো লিখবো কি? এটার উপর কিছু দিতে পারছি না। এরকম অনেকগুলো জায়গা আছে, তারা এমন করে নিজেদের মতো বলেছেন। আর একটা ব্যাপার কী করেছেন, তাদের কতগুলো প্রপোজিশন আছে যারা তারা প্রস্তাব করছেন। যেমন ধরেন তারা সংসদের, তার মানে গভর্নমেন্টের টার্ম করছে 4 বছর, সো সমস্ত কথার মধ্যে 4 বছর বলছে, মানে অ্যাজ ইফ 4 বছরটা সেট হয়ে গেছে। কিংবা ধরেন যে তারা বলছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। অতএব তারা যেটাই বলছে একটা প্রস্তাব, নিচের কক্ষে এরকম হবে, উপরের কক্ষে এরকম হবে। তা আমি যদি উপরের কক্ষ না মানি, আমি যদি দ্বিকক্ষ না মানি, তাহলে আমি কীরকম করে দেবো? ফলে হয়েছে কি, তারা স্পেস দিয়েছে, আপনাকে দিয়েছে আপনি একমত, দ্বিমত, আংশিক একমত, তারপরে আপনি যদি স্পেস দেওয়া হয়েছে, স্পেসটা বেশি না, ওর মধ্যে আপনি 4-5 লাইন লিখতে পারবেন এই ব্যাপারে আপনি দ্বিমত পোষণ করেন। আমরা তো ধরেন অনেকদিন ধরে করতে করতে কি হয়েছে যে কম কথার মধ্যেও লিখতে পারি, একদম কথা বাদ পড়ে যায় না, লিখছি, কিন্তু সবাই এরকম পারবে তা আমার মনে হয় না। কারণ আজকে এরকম হয়েছে যে ধরেন আমাদের সেন্ট্রাল কমিটি আলোচনা, আমরা বসছিলাম মোট 7 জন, তো তার মধ্যে একজন লিখতে গিয়ে স্পেস হারিয়ে ফেলছে, আর পারছে না। তো আমি পরে বললাম যে এরকম করে লেখো, তা আর একটা কাগজ দিয়ে সেটার মধ্যে লিখতে হলো আর কি। এইভাবে আমি যে কয়টা জিনিস পড়েছি তার মধ্যে আমি আপনাকে বলি, যদিও আমি ফজলু ভাইয়ের কিন্তু ওপিনিয়ন জানি, তার ধারণাটা জানি, কিন্তু আমার ওই জায়গায় আমার আরও ভালো করে বুঝতে হবে, ওনাকেও আবার বুঝতে হবে, আমার নিজের আন্ডারস্ট্যান্ডিংকে বুঝতে হবে। সংবিধানের উপরে যে সংশোধনীগুলো আনা হয়েছে, যে সংস্কার, এগুলো আমার কাছে খুব ম্যাচিউর মনে হয়েছে। অ্যাগ্রি করছি কিনা সেটা অন্য কথা, কিন্তু আমি তো বললাম যে ওই গণতন্ত্র জনগণতন্ত্রী বাংলাদেশ বলছে ওইটা আমি মানবো না, 4 বছর ওইটা মানবো না, দ্বিকক্ষ বিশিষ্ট মানবো না। এমনকি আমি তো ধরেন যে আপনার যে এই কী বলে সংখ্যানুপাতিক বলা হচ্ছে, সেটাও আমি মানি না। সংখ্যানুপাতিক আমি এমনি মনে করি যে ঠিক আছে, বিষয়টা সংখ্যানুপাতিক হতে পারে, বিকজ আমার বেশি সুবিধা। আমি যদি 3% ভোট পাই, আমি একটাও সিট পাবো না, কিন্তু যদি সংখ্যানুপাতিক হয় তাহলে 3% = 3টা মিনিমাম আমি পার্লামেন্টে সিট পাচ্ছি। সমস্যাটা হচ্ছে গভর্নমেন্ট একটা ধোঁয়াশা করে রেখেছে যে আওয়ামী লীগের ব্যাপারে কী করবে তারা। মনে হচ্ছে আমার কাছে যে তারা আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে, যেরকম করে তারা কথাবার্তা বলছেন। তা আওয়ামী লীগ যদি নির্বাচন করে, তাহলে অ্যাডভান্টেজ থাকবার কারণে, যে আন্দোলনে জিতবার কারণে বিএনপি মেজরিটি পাবে আমি মনে করি, বাট তাদেরকে কন্টেস্ট করবে আওয়ামী লীগ। আমি এটা চাই না। যে যেরকম করে এই দিকটা কেন বলবেন, কেন মানুষ যদি বলে, আরে মানুষ বলে মানে মানুষ এখন অন্ধত্বের মধ্যে যদি থাকে, আপনি একেবারে অশিক্ষিত জনগণকে ভোট দিতে দিয়েছেন, যারা কিছুই জানে না, যারা কনস্টিটিউশনও জানে না, ইকোনমিক প্রোগ্রামও জানে না, তাদেরকে আপনি একটা জাজমেন্ট দিতে বললে তো সে দিতে পারবে না। ওই জন্য আমি মনে করছি যাদেরকে এরকম করে লোকেট করছেন, তারা এইটা ওপিনিয়ন দেবার মতো নয়। ফলে তারা কি করবে, তাদের আগের যে আনুগত্য আছে সেই আনুগত্যের ভিত্তিতে কথা বলবে। তার ফলে ফ্যাসিবাদের ছায়া প্রচ্ছায়া যেরকম বলেন শক্তিশালীভাবে আবার দেশের মধ্যে ফিরবে। ফলে ওইটা মানছি না। সো কনস্টিটিউশনের ব্যাপারটা অনেকগুলো বলছি আমি যে পজিটিভ প্রপোজাল আছে, কিন্তু তারপরে আমি মনে করি না যে এইটা দিয়ে আপনি এখন এই সময়টা পাড়ি দিতে পারবেন। ফজলুর রহমান ভাই যে বিষয়টির উপর আলোকপাত করলেন, যে এই সরকার থাকতে কিংবা এই কমিশনগুলো থাকতে বাংলাদেশে উনি নির্বাচনের স্বপ্নই দেখেন না, কি বলবেন? এইটা হলো কি, ধরেন এই যে একদম অবিমিশ্র কোনো জিনিস বলার আমি পক্ষপাতী নই।
আমি এটা মনে করি এই যে গভর্নমেন্ট ধরেন কনস্টিটিউশন নিয়ে পুরো দেশের মধ্যে একটা চর্চা শুরু করেছে, রাইট হোক রং হোক, চর্চাটা আমি ভালো মনে করি। কারণ আমি দেখেছি, ফজল ভাই আমার সাথে একমত হবেন, 6 দফার মতো এত বড় একটা বাগ ডাকাটা আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির 50% লোক পড়েনি। পরে যারা এমপি হয়েছে তাদের 50% লোক 6 দফা পড়ে নাই, ব্যাখ্যা করতে বলতে পারতো না, কাউকে বক্তৃতা করতে দিতে 6 দফা বক্তৃতা করতে, তারা বক্তৃতা করতে পারতো না। তো ওইটা দিয়ে আপনি একটা অন্ধত্ব দিয়ে, মূর্খতা দিয়ে রাজনীতিকে তো এগিয়ে দিতে পারবেন না। আর এখন অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে, আপনাকে তো ওইটাই মোকাবেলা করতে হবে। আর আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিট করতে চান, তাহলে আপনি ওরকম বলবেন যে না আমি এই বিষয়গুলো বুঝি না, তো না বুঝলে আপনি বসে থাকবেন, আপনার কেউ নেই, কেউ আপনাকে টেনে নিয়ে যাবে না। সেই জন্যে আমি মনে করছি যে এরা এই কাজটা ভালোই করেছে, কিন্তু এই চর্চাটা যেরকম করে সবাইকে জড়িয়ে করা দরকার ছিল সেই বিষয়টা হচ্ছে না। কারণ আমি অ্যাটিটিউড দেখছি ওই জায়গায়, আমি আবার ফজল ভাইয়ের কথার সাথে সম্পূর্ণ একমত। ডক্টর ইউনূস তো অন্যদেরকে স্পর্শ করা, তাদেরকে জড়িয়ে নেবার, তাদেরকে সাথে নেবার কোনো চেষ্টা করেন নাই। এটা কেন হবে? উনি এখন যেভাবেই দেখেন না কেন, হি ইজ দি ক্যাপ্টেন অফ দ্য শিপ, যেভাবেই দেন আপনি। তো উনি আমাদেরকে ধরেন যে এই সংস্কারের দিক নির্দেশনাও বলবেন, আমি অ্যাগ্রি করবো কিন্তু নাও করবো হয়তো, কিন্তু তার সাথে আমি তর্ক করবো। উনি আমাকে বোঝাবেন, যেহেতু উনি ড্রাইভিং সিটে আছেন, উনি পুরো জিনিসটা যে 7 মাসের মধ্যে কিচ্ছু করেননি। দেখেন আমি কয়েক জায়গাতে মাঝে মাঝে বলছি, ডক্টর ইউনূস দায়িত্ব পাবার 1 মাস পরে বলেছিলেন এই 1 মাসে আমরা যে সংস্কার করেছি ইত্যাদি ইত্যাদি। কী সংস্কার করেছেন? কিচ্ছু ব্যাখ্যা নেই। আর ওই দিন তিনি বললেন আমরা তো সংস্কার শুরুই করি নাই, সে 7 মাস ধরে সংস্কার শুরু করেন নাই, তো কী করতে বসেছেন ওই জায়গাতে? এটা তো আপনার করবার কথা না। তারপরের বিষয় হচ্ছে, আমার কাছে এটা খুবই অ্যালার্মিং বিষয় মনে হয়, উনি লাগাতারভাবে বলে যাচ্ছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, বিদেশ গিয়ে বসেন। উনি তো দেশের মাটিতে কথা কিন্তু কমই বলেন, সব বিদেশি মিডিয়াকে, বিদেশি লোকজনকে ওগুলোতে বলেছেন, বলেই যাচ্ছেন। হঠাৎ করে রেজওয়ানা হাসান, আমাদের এই যে প্রযুক্তি পরিবেশ বিষয়ক উপদেষ্টা, উনি বললেন যে ইলেকশন জুনেও হতে পারে। তার 1 দিন বা 2 দিন পরে নতুন দল যে গঠন করা হলো, সেই জায়গাতে ওদের যে আহ্বায়ক যে নাহিদ ইসলাম, উনি বললেন যে এই বছরে নির্বাচন হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না, বিকজ পুলিশ ইজ নট অর্গানাইজড। আমি ওইটা অ্যাগ্রি করি, পুলিশ এটা কিছুই হয় নাই, এটা দিয়ে কী ভোট হবে আমি ভাবলে নিজেই মাঝে মাঝে ভয় পাই। কিন্তু তারপরে কথা হচ্ছে, এরা দুজন যে বলল, এই দুজন বিষয় ধরে নাহিদ ইসলাম সে তো উপদেষ্টা ছিল, তো তুমি 7 মাস ধরে কী করেছো? কিছুই হয়নি। পুলিশ 7 মাসে কিছুই করা যায় না, ওটা একটা অপদার্থ গভর্নমেন্ট, কিছুই করতে পারবে না কেন বলেন? আপনার ওই যে কি বলে আমাদের উপদেষ্টা ছিলেন লতিফুর রহমান, উনি ক্ষমতা, লতিফুর রহমানই তো, উনি ক্ষমতায় আরবার দেখে সন্ধ্যাতে একদিন 10টার মধ্যে 15টা না 13টা সচিব বদলে দিয়েছিলেন। এইখানে উনি কিছু করতে পারলেন না। আমার মাঝে মাঝে মনে হয় যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা এরকম ভালো বের করতে পারলেন, তো একটা ভালো দেখে আপনি আইজি বের করতে পারতেন না? ভালো দেখে 2টা অ্যাডিশনাল আইজি বের করতে পারতেন না? তবু তো বলতে পারতেন তাদের রেখে, দেখো তোমার এই দায়িত্ব দেশের প্রতি এইভাবে করো, তুমি পুলিশকে লাইনে আনো। এখন পর্যন্ত উনি বলছেন পুলিশ তো এখনও ভয় পায়, এখনও যেতে চায় না, তো তাহলে কীরকম করে হবে? তো ওইখানে যদি ফজল ভাই প্রশ্ন করেন যে ওর আন্ডারে কি ইলেকশন হবে, আমি বলবো ভাই এটা আমি বলতে পারবো না, কারণ এইরকম করে এটা ইলেকশন হবে না। তার ওই কমান্ডে যেতে হবে যে আমি বলছি তাই হতে হবে। ওই কমান্ড যদি না থাকে আপনি ইলেকশন করবেন কীরকম করে? কন্ট্রোল তারপরে পুলিশকে করতে হবে, সিভিল ব্যুরোক্রেসিতে করতে হবে, ইলেকশন কমিশনকে করতে হবে, কোথাও তো কন্ট্রোল জায়গাতে কিচ্ছু করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা তো একেবারেই যাতা। তো এই জন্যে উনি ওই কথা যদি বলেন না, তাহলে ওইখানে আমি একটু দ্বিধায় আছি। আবার নির্বাচন কমিশনের 2টি প্রস্তাবনা, রাজনৈতিক দলের নিবন্ধন এবং প্রবাসীদের ভোটার করা নিয়ে, সেটা নিয়ে সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার আপত্তি তুলেছেন। এই যে পরস্পর বিরোধী অবস্থানটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি ওকে ওয়েলকাম করি। মানে হয়েছে কি, ধরেন এরকম নয় যে একটা সেট অফ পিপল তৈরি করা হয়েছে, সব এক চিন্তার লোক, একই ধান্দার লোক, একই কাজ করবে, সেই জন্য গিয়ে শুরু করেছে। তারা তাদের জায়গা থেকে গেছে, তাদের নিজেদের চিন্তা ভাবনা রেখেছে, সেই চিন্তার মধ্যে অনেক পার্থক্য আছে, সব একরকম নয়। অতএব এইটা তো ধরেন এই যে একটু আগে আপনি বলছিলেন, এটা সবাই খেয়াল করেছে, প্রধান নির্বাচন কমিশন খুব স্পষ্ট বলেছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। জামাত ইসলামের মতো পার্টি, এমনকি যেটাকে এক ধরনের কিংস পার্টি বলে অনেকে মনে করছে, নতুন যে পার্টিটা হলো, সেই পার্টিও কিন্তু বলছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন, তো ইলেকশন কমিশন বলছে না। এটা আমি ঠিক মনে করি না।
এবং ইলেকশন কমিশনার, প্রধান ইলেকশন কমিশনার বেশ কয়েকটা প্রসঙ্গে এরকম সরাসরি মত পার্থক্য এগুলো বলেছেন। যেমন ধরেন এই যে ন্যাশনাল আইডি কার্ড নিয়ে, এটা নিয়ে এনআইডি নিয়ে সরকার নিয়ে যেতে চায় আলাদা কমিশন করে। হ্যাঁ, মানে এইটা তো একটা বিরাট বিতর্কের ব্যাপার। অতীতে আমাদের অভিজ্ঞতা খুব ভালো তো না, এটা যে এক্স্যাক্টলি কী হচ্ছে, আজকেও আমরা এটা কথা বলেছি, আমরা ঠিক কনক্লুসিভ কোনো জায়গাতে যাইনি, কিন্তু আমরা মনে করছি যে মানে এরকম একটা ব্যাপার করতে হবে যাতে মানে সব দিকের জিনিসটাই মাথার মধ্যে থাকে। যেমন একটা হয়েছে না, ধরেন বিচার বিভাগের ব্যাপার বলা হচ্ছে যে আমরা যদি বিচার বিভাগ মানে একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে সব ক্ষমতা দেই, তো তাহলে তো ল মিনিস্ট্রির দরকারই লাগছে না, ওরাই সব করবে এবং দে উইল বি অ্যাবাভ দি সুপ্রিম কোর্ট। সেটা হয় নাকি? তাহলে এটা কীরকম করে হবে? বিচারপতি সহ যারা যারা আছে তাদের মামলা করবার ব্যাপারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে আপনার পারমিশন দেবে, গভর্নমেন্ট পারমিশন দেবে। কেন তারা পারমিশন দেবে? করতে পারে কি না? দুদকের কোনো অফিসারের কাছে নামে যদি মামলা করেন তাহলে ওদের কাছ থেকে পারমিশন দিতে হবে কিনা? মানে আমাদের দেশটা কীরকম হয়েছে, ধরেন প্রত্যেকেই না নিজের নিজের জায়গায় নিজেরটা নিয়ে ব্যস্ত। আমি একটা প্রফেশনে আছি, আমি প্রফেশনের ইন্টারেস্টটা দেখছি। আমার প্রফেশনের লোক যে দুটো অন্যায় করেছে যেটা জাতীয় স্বার্থের ক্ষতি করছে, তার বিরুদ্ধে যদি মামলা হয় আমি বলবো হ্যাঁ মামলা হওয়া জেনুইন, সে আমার প্রফেশনে হলে কী আসে, তখন আমি মনে করবো আমার প্রফেশনের ইন্টারেস্টটাকে রক্ষা করতে পারি কি না। এই ধরনের চিন্তা ভাবনা সব কিছুই আমাদের বদলে ফেলতে হবে। এবং আমি একটা কথা বলি আপনাকে, শুরু যে করেছিলাম না, ওই যে মেয়েটার কথা বললাম, দেখেন মানে এটার মধ্যে আমি কিন্তু আবার বলি, আমি ডক্টর ইউনূসের সরকারকে, আওয়ামী লীগকে, বিএনপিকে, জাতীয় পার্টিকে যাই বলেন, কাউকে আমি দোষারোপ করছি না, কিন্তু আমি সবাইকে দোষারোপ করছি এইটা পারসিস্ট করলো কেন। ঠিক একইভাবে বলছি, পুলিশগুলো ধরেন কোনো মামলা নিচ্ছে না, এবং মামলা যদি পায় তাহলে ইনভেস্টিগেশনে যাচ্ছে না, অথবা টাকা না দিলে সে নড়ছে না। এই যে পদ্ধতিটা চলছে, এটাকে বন্ধ করবেন কেমনে? আমার মনে আছে এরকম এরশাদ আমলে দুজন সাংবাদিক আসছিলেন আমেরিকা থেকে, আমি স্টোরিটা শুনেছি, তারা প্রেস ক্লাবে গেছে, কথাবার্তা বলছিল, গল্প করছিল, তো মার্শাল ল নিয়ে বারবার কথা হচ্ছে। তো ওই সাংবাদিক জিজ্ঞেস, তোমরা তো মার্শাল ল করো কেন, এটা কি হয়েছে? তো তখন আমাদের সাংবাদিক জিজ্ঞেস করেছে, তোমাদের দেশে যদি মার্শাল ল হতো তাহলে কী হতো বলো তো? তোমরা খুব হই হই করে হেসে উঠেছে, চুপ করে আছে। তারপর কি জবাব দাও, হাসলে কী হবে? আমাদের হাসিটাই আনসার। দ্য হোল অফ আমেরিকান পিপল উড লাফ অ্যাট দ্যাট। মার্শাল লকে তারা হেসেই উড়িয়ে দেবে। দ্যাট ইজ দি কালচার। আপনি ইন্ডিয়াতে মার্শাল ল করবেন, তা তো করতে পারবেন না। আমাদের দেশে মানে এত ছোট লোকই দুর্নীতি করে যে অন্যরা মনে করে ভাই এরকম সবাই করে, সবাই ঘৃণা করবে, যে সেই ঘৃণা করবে জায়গায় যেতে পারে না। তো আমাদের এখন হয়েছে, আমরা যে সংস্কার বলছি, আমরা তো প্রধানত আমাদের মাথায় যদি চিন্তাটা থাকে যে আমরা দেশটা বদলে দিতে চাই, সমাজটা বদলে দিতে চাই, এবং সেই জন্যে আমাদের কোন কোন আইন সংস্কার করা দরকার, কোন কোন পদ্ধতি সংস্কার করা দরকার, এবং কীভাবে সেরকম করে যদি বলেন, তাহলে আমি মনে করি বৈদুল আলম মঞ্জুরুদ্দিন একটা বলতেই পারেন, নাসির সাহেব আর একটা বলতে পারেন, অথবা সিরাজ সাহেব বা চিফ সেক্রেটারি উনি আর একটা বলতে পারেন, আবার কোনো অ্যাডভাইজার আর রকম বলতে পারেন। কিন্তু আলটিমেটলি গিয়ে কোনো একটা জায়গাতে এইটা ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে সিদ্ধান্তটা করতে হবে। সমস্যাটা হচ্ছে ন্যাশনাল কনসেনসাস করবেন কেমনে? বিএনপি বলল আগে জাতীয় সংসদের নির্বাচন, আর জামাত ইসলাম বলল এবং ছাত্ররা বলল আগে স্থানীয় সরকার। এটাতে কিন্তু কোনো ঐকমত্য হচ্ছে না, দুই মত দুই জায়গাতে, একটা নর্থ পোল একটা সাউথ পোল, কোনো জায়গায় দুটো পোল মিলবে না। এখানে সিদ্ধান্ত করবেন কেমনে? এই কথাটা ডক্টর ইউনূসকে বলতে হবে। আমি বারেই বলছি, ডক্টর ইউনূসকে আমি পছন্দ করি কিংবা না করি, তাকে মানা ছাড়া তো আমার পথ নাই। আমি মাঝে মাঝে রসিকতা করে বলি, কালকে যদি ডক্টর ইউনূস বলে ভাই পারবো না, আমি চলে গেলাম, পরশু থেকে তো আমার গভর্নমেন্ট নেই, নতুন একটা গভর্নমেন্ট বানাতে পারি কিন্তু তার সন্দেহ আছে, তাহলে মার্শাল ল আসবে, সবই শেষ। তাহলে আপনার সবাইকে নিয়েই ভাবতে হবে যে আমাকে খুবই কুললি ভাবতে হবে, যাতে আমি এত বড় বড় সমস্যাটার একটা এমিকেবল, অথবা আপনি বলেন যে কনসেনসাসের ভিত্তিতে সলিউশন করে সামনে দিই। যেগুলো প্রশ্ন দেওয়া হয়েছে অলটুগেদার 126টা, এই 126-এ ধরেন একমত আছি, একমত নাই, আংশিক একমত, আর কিছু লেখা কেন করছি না। আমি বলছি এই 126টা প্রশ্নের জবাব যতগুলো পার্টি দিল, সবগুলো থেকে কমন যা আছে তা বার করেন। এটা কিন্তু ইউনিসেফও বলেছেন, গভর্নমেন্টও বলেছে, এগুলো সংস্কার করা হবে, এটা চার্টার হবে। ওই যে জুলাই চার্টারের কথা বললেন না, জুলাই চার্টার মানে কি
24 মুক্তিযুদ্ধ নাকি 71 মুক্তিযুদ্ধ নাকি আপনার কি বলে ওই যে পাকিস্তানের ওইটা মুক্তিযুদ্ধ, এগুলো বিতর্ক করার তো দরকার নেই। আপনার মূল বিষয়টা হচ্ছে এখন আপনি নিয়ে যাবেন কীরকম করে, সেটার জন্যে আপনি যেগুলো কমন পেলেন, কমন যেটা দেখলেন যে কাছাকাছি আছে অনেক, এরকম আরও 20টা পেয়েছেন, তাদের সেই ইস্যুগুলো নিয়ে অন্যদের সাথে কথা বলেন, করবার পরে চেষ্টা করেন সবচেয়ে বেশি ঐক্যমত্য কোনটাতে করতে পারলেন। এর মধ্যে আমি কনস্টিটিউশন ইস্যু, ইলেকশন ইস্যু, দুর্নীতি ইস্যু, 3টা বড় করছি। প্রশাসন অন্যগুলো বলা যায় যতগুলো আপনি পারেন। এইটা নিয়ে আপনি ঘোষণা করেন এত তারিখে এইটার বেসিসে আমি নির্বাচন দেব, আরও যদি বড় করে আমি ঐক্য করতে পারি সেটাও করব। এটা আপনাকে ক্যাটেগরিক্যালি বলতে হবে যে এখন নির্বাচনের মধ্যে দিয়েই আমরা আপাতত যে সংকটটা দেখছি, জাতীয় সংকট কাটাবার জন্য এই ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন করব, এটাই হলো পথ। এটা সরকার মনে করে, এটা বলবার পর আপনি সেই পথে যেতে থাকেন। তারপরে ধরেন আরও ছোটোখাটো সমস্যা হয়তো আসবে, কিন্তু সেগুলো সমাধান করতে পারেন। যখনই একবার ইলেকশনের কথাটা হয়ে যাবে না, তখন বাকিদের এটার সাথে আসতে হবে, তার কোনো বিকল্প নাই। আর কেউ ওই রকম বিতর্ক যদি করতে চায় আগে সংস্কার তারপরে নির্বাচন, মানে এত ফালতু কথা বলা হচ্ছে যে সংস্কারের আগে পিছনে নাই, সংস্কার জন্মান্তরের মতো চলতেই থাকছে, চলবে। এটা তো কোনো আগে নাই, কোনো পরে নাই, কোনো মাঝখানে নাই। এইরকম করে এই জায়গাগুলো ধরে যদি করতে পারেন, তাহলে ডক্টর ইউনূসকে আমি সন্দেহ বা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন থেকে মুক্তি দিচ্ছি। আমি এখন পর্যন্ত এইটা মনে করছি না যে উনি ক্ষমতা নেবার জন্যই চেষ্টা করছেন, কিন্তু এইটা আমি মনে করি তাকে উস্কাবার লোক অনেকেই আছে, হয় না, অন্যের পাতে মাছ রেখে নিজে খাবো, এরকম চেষ্টা হতে পারে।